কাজ শুরুর এক যুগ পর 10টি বাস নিয়ে চালু হলো বিআরটির বাস সার্ভিস। পাশাপাশি ঢাকা জয়দেবপুর রুটে চলাচল শুরু হয়েছে 4টি কমিউটার ট্রেনের। সকালে 2টি প্রকল্পেরই উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। একই দিন একই সঙ্গে এই 2 সার্ভিস চালুতে খুশি গাজীপুরবাসী। 2012 সালের ডিসেম্বরে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। 2016-তে কাজ শেষের কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় সময়। সবশেষ আগস্টেও উদ্বোধন করা যায়নি পরিবর্তিত পরিস্থিতির জন্য। অবশেষে কাজ শুরুর 12 বছর পর আলোর মুখ দেখল বিআরটি প্রকল্প। এতে আলাদা লেনে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর ও বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে বিআরটিসির 10টি এসি বাস। এর উদ্বোধন করে সড়ক উপদেষ্টা জানান, এখন বাস বাড়ানোর কাজ চলছে আর প্রকল্পটি শেষ করতে বলা হয়েছে জুনের মধ্যে। বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে, সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। দীর্ঘ সময় ধরে ঢাকা ময়মনসিংহ সড়কে এই প্রকল্পের জন্য সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ঘটেছে 6 প্রাণহানি। অবশেষে এ পথে বাস চালু হওয়ায় ফিরেছে স্বস্তি। ট্রেন ইউজ করতাম বেশি, বাসের কথা একদম লাস্টে চিন্তা করতাম, কিন্তু আজকে প্রথমেই বিআরটিসি নতুন বাস প্রথমেই চিন্তা করলাম যে এটা দিয়ে যে দেখি যদি বাস্তবায়ন ভালো করে করতে পারে ইনশাল্লাহ যানজট কমবে আশা করা যায়। শিববাড়ি থেকে চৌরাস্তা আমাদের একটা স্টপেজ আছে, সেখানে ভাড়া হচ্ছে 15 টাকা, বোটবাজার 20 টাকা ভাড়া, কলেজ গেট 45 টাকা, এয়ারপোর্ট 70 টাকা। এর আগে অফিসগামীদের সুবিধায় ঢাকা জয়দেবপুর রুটে চালু হয়েছে 4 জোড়া কমিউটার ট্রেন। সড়ক ও রেলপথে একই সঙ্গে এ দুটি সেবা চালুতে সন্তোষ জানিয়েছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা 14 গ্রামে হানিফ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথ দিঘি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার 14 গ্রামের ঘাংরা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের 3 জন যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় অন্তত 10 জন যাত্রী আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারে কাজ করছে হাইওয়ে পুলিশ। তো উনি যায় দৌড়ে বলেছে যে বাতি যে এই অবস্থা, তোর কাকা তো অ্যাক্সিডেন্ট করছে। তখন আমরা জানি না যে কাকা আর নাই। সকালে রওনা দিয়েছে, আসার পথে এই অবস্থা। দুর্ঘটনার সম্পর্কে আরো জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আহত 10 জনের অবস্থা এখন কি কেমন আছে, আর যে 3 জন যাত্রী নিহত হয়েছে তাদের পরিচয় কি জানা গেছে? চৌদ্দগ্রামে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু বেলা 10:30টার দিকে ঘটে। আমরা যেই আহত 10 জনের কথা শুনেছি তাদের মধ্যে কিন্তু 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি, এবং অন্যান্যরা কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে যারা ঢাকা গিয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক। আর আমরা নিহতদের যে পরিচয় পেয়েছি তার মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। একজন হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কদমতলী গ্রামের নাসির উদ্দিন, অপরজন হচ্ছে বাসের হেল্পার, তিনি হচ্ছেন ব্রাহ্মণপাড়া উপজেলার শ্যামলচন্দ্র দাস। অপর একজনের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আর দুর্ঘটনার কারণ সম্পর্কে আমরা আসলে হাইওয়ে পুলিশের কাছে জিজ্ঞেস করছিলাম, তারা এখনো সেটি বলতে পারেনি। তবে বাসে যারা ছিলেন সেই প্রত্যক্ষদর্শী, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে বাস যখন চালক চালাচ্ছিলেন সে সময় তিনি ফোনে কথা বলছিলেন এবং তাকে বারবার যাত্রীরা নিষেধ করছিল যে বাস চালানোর সময় যেন ফোনে কথা না বলেন, কিন্তু তিনি সেটি শুনেননি। পরবর্তীতে এই অসচেতনতার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং আমরা দেখেছি যে বাসের সামনের একটি চাকা কিন্তু ফেটে আছে। অর্থাৎ অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা বলে কিন্তু বাসে যারা যাত্রী তারা কিন্তু বলছে। তবে আসলে তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে দুর্ঘটনার মূল কারণ কি। আর যারা আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর বলা যায়, কারণ আমরা শুরুর দিকেই শুনতে পাচ্ছিলাম যে 3 জনেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু পরবর্তীতে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে এই পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। আর বাসটি
বাসটির অবস্থা যদি আমরা একটু দেখাই, যে বাসটি অতি দ্রুত গতিতে ছিল এবং বাসটি যখন গিয়ে গাছের সাথে ধাক্কা খায় সেটি কিন্তু প্রায় অন্তত 5 ফুটের মধ্যে ভেতরের দিকে ডেবে গেছে এবং সামনের দিকে যারা বসা ছিল তারাই কিন্তু মূলত প্রাণ হারিয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন তারাই কিন্তু সামনের দিকে বসা ছিল। এছাড়া বাসের সামনের যে অংশটুকু সেটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেটি কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। আর হানিফ পরিবহনের যে বাস সেটি মূলত হানিফ সুপার, সেটি হানিফ পরিবহনের কোনো বাস নয়, সেটি চট্টগ্রাম থেকে মুরাদনগর আসা যাওয়া করার একটি বাস এই রুটেই চলাচল করছিল। সেটি আজ সকালে চট্টগ্রাম থেকে মুরাদনগরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আর সকাল 10:30টায় আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম, তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। সে তার বাবার সাথে চট্টগ্রাম থেকে ছুটি কাটিয়ে আসলে বাড়ি ফিরছিল, তার পথিমধ্যেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে কিন্তু সকালে দুর্ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কিন্তু জানে না তার বাবা মৃত্যুবরণ করেছে, কারণ এমন মর্মান্তিক মৃত্যু কিন্তু প্রতিনিয়তই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে থাকে এবং যেটি পুলিশ এবং আমাদেরকে বারবারই জানায় যে তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ তারা জানাবে এবং যারা এই জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকবে, কিন্তু সেসব আসলে কখনোই বাস্তবায়ন হয় না। তবে এখানে যারা আসলে প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্বজনদের দাবি দুর্ঘটনার প্রধান কারণ আসলে খুঁজে বের করা এবং যদি এখানে চালকের কোনো অসচেতনতা থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 2 জন। রোববার দুপুরে উপজেলার চালকিডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে চালকিডাঙ্গায় সিটি কে আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়। ঝালকাঠির রাজাপুরে ইজি বাইক চাপায় সোলাইমান হোসেন নামে 11 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুরে রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক সহ 2 জন নিহত হয়েছে। সকালে গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া ও কাশিয়ানীর মাজরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে সাভারের ওই এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। ধোয়া মোছার কাজ শেষ, সিঁড়িসহ সব স্থাপনায় পড়েছে নূতন রঙের আঁচড়। সব মিলিয়ে ঝকঝকে রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা 15 দিনের পরিশ্রমের ফসল এটি। সৌন্দর্য বর্ধনের এই কাজ বিজয় দিবস উপলক্ষে। রাত পোহালেই লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের যে মেরামত কাজ সেগুলো আমরা সম্পূর্ণ করেছি। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে, এটা হয়তো বা আপনারা দেখতেছেন না। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতার মহড়া হয়ে গেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, আগামীকাল তো জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সকল স্তরের মানুষ তাদের শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হবেন। এখন পর্যন্ত সেখানকার সৌন্দর্য বর্ধন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন?
দেখুন, মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের কিন্তু যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়ে গেছে। সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা কিন্তু গত 15 দিনের অক্লান্ত পরিশ্রমে তারা কিন্তু সৌধ প্রাঙ্গণকে একটি নতুন রূপ দিয়েছে এবং এই স্মৃতিসৌধকে যে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এই দিবসকে নির্বিঘ্ন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যারা কাজ করেন সেটি হচ্ছে যে ঢাকা জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা। কিছুক্ষণ আগে এই সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয়েছে। ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু আইন শৃঙ্খলার বিষয় কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন এখানে যদি স্তরের কথা বলা হয় সেক্ষেত্রে 5 থেকে 6 স্তর বিশিষ্ট কিন্তু নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং এই সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং এর আশপাশের এলাকায় প্রায় 3500-এর মতো পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে ঢাকা জেলার পুলিশ সুপার তিনি কিন্তু আমাদেরকে কিছু সময় আগে জানিয়েছেন এবং এই নিরাপত্তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল এসব অঞ্চল থেকে কিন্তু এখানে কিন্তু পুলিশ সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে এবং ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিছু সময় আগে এখানে যে সকল পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে তিনি কিন্তু ব্রিফিং করে তাদের যে অভ্যন্তরীণ যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মৃতিসৌধের পাশে যে মির্জা গোলাম হাফিজ কলেজ রয়েছে সেই কলেজ মাঠ প্রাঙ্গণে কিন্তু তিনি এরই মধ্যে এখানে রাত থেকে যে সকল পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে তাদেরকে কিন্তু তিনি সমস্ত ধরনের তাদের দায়িত্বের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং আমি ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে এই ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। অন্যান্য বছর আমরা দেখি যে মধ্যরাত থেকে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তো এই বিষয়টি নিয়ে এই পুলিশ সুপার আমাদেরকে যেটি জানিয়েছেন তিনি বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ ভিআইপি যে ব্যক্তিবর্গরা রয়েছেন তারা স্মৃতিসৌধে আসার ঠিক আগ মুহূর্তে এই ঢাকা আরিচা মহাসড়কে সীমিত পরিসরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে এবং এই ভিভিআইপিরা বা এই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যখন শ্রদ্ধা নিবেদন করে চলে যাবে ঠিক সাথে সাথে কিন্তু ঢাকা রিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলে ঢাকা জেলার পুলিশ সুপার তিনি আমাদেরকে জানাচ্ছেন। সব মিলিয়ে যদি বলি এই মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে যেমন সৌন্দর্য বর্ধনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে ঠিক তেমনি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জাতির সেই বিজয়ের শুভ লগ্নের এখন শুধু সেই অপেক্ষায় রয়েছে। সাভার স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। মহান বিজয় দিবসে চট্টগ্রামে কাট্টলী সাগর পাড়ে অস্থায়ী স্মৃতিসৌধেই শ্রদ্ধা জানানো হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি নতুন রং দেয়া হয়েছে স্মৃতিসৌধের বেদিতে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই স্মৃতিসৌধে ভোরে সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে শ্রদ্ধা জানানোর কার্যক্রম। শুরুতে প্রশাসন ও বিভিন্ন সরকারি কার্যালয়ের শ্রদ্ধা জানানোর শেষে সাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। তবে এবার বিজয় দিবসে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। সেখান থেকে সমস্ত কিছু পরিষ্কার করা চলছে মোটামুটি 1 সপ্তাহ থেকে। তো এখন শেষ মুহূর্তের কাজ বলতে এখন শুধু আলোকসজ্জার কাজটা বাকি আছে আর বিভিন্ন টুকিটাকি যেগুলি কাজ এটি সন্ধ্যার পূর্বেই হয়ে যাবে ইনশাল্লাহ। গাজীপুর মুক্তি দিবস আজ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের দিনে এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন। 13 ও 14 ডিসেম্বর জয়দেবপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালালে পাক বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাক বাহিনী ঢাকার দিকে রওনা দেয়। 15 ডিসেম্বর 6 দানা স্থানে পৌঁছালে গোলা ছোড়ে মুক্তিবাহিনী। এ সময় বিপুল সংখ্যক ট্যাঙ্ক, কামান, মর্টার, যানবাহন ও গোলা বারুদ ধ্বংসের পাশাপাশি হতাহত হয় অসংখ্য পাক সেনা। এরপরই হানাদার মুক্ত হয় গাজীপুর। আমদানি করা লোহার স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়ার ঘটনায় শঙ্কিত চট্টগ্রামের মানুষ। চলতি বছরে 3 দফায় পাওয়া গেছে অবিস্ফোরিত গোলা আর মর্টারশেল। আমদানিকারকরা একে স্বাভাবিক ঘটনাই বলছেন, তবে পূর্ণ তদারকির তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে স্ক্যান ও পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতায় ঢুকে পড়ছে বিস্ফোরক। 2023-24 অর্থবছরে
জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 50 লাখ টন স্ক্র্যাপ আমদানি করে ইস্পাত ও রড তৈরির 10 থেকে 15টি প্রতিষ্ঠান। তবে দেশে আসার পর জঞ্জালের মাঝে মিলছে অবিস্ফোরিত গোলাবারুদ। গেল 30শে নভেম্বর বিএসআরএম এর কারখানায় মিলে মর্টার শেল। এর আগেও চলতি বছরে 2 দফায় এই প্রতিষ্ঠানে 4টি বিস্ফোরকের সন্ধান পায় শ্রমিকরা। এছাড়া সীতাকুণ্ডের 2টি প্রতিষ্ঠানেও স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়া যায়। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। স্ক্র্যাপের জন্য যেসব জিনিসপত্র আনা হয় এখানে অনেক সময় বিস্ফোরকের জিনিস পাওয়া যায়। গোলাবারুদ জাতীয় কোনো কিছু না আসে এবং সেগুলো যাতে ওই দেশ থেকে ওইখান থেকে যাচাই করে নিয়ে আসা হয়। শুল্ক কর্মকর্তাদের দাবি, স্ক্র্যাপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নেই তাদের কাছে। প্রতিষ্ঠানগুলো বিস্ফোরক পণ্য না থাকার কথা আগাম ঘোষণা দেয়। কন্টেনারগুলো যদি আপনি দেখেন, ওইটা যেই প্রসেস ওইখানে থাকে, নানান ধরনের স্ক্র্যাপ এগুলি মধ্যে ডাম্প করা অবস্থায় থাকে, ওইটা তো আসলে এক্সামিন করা সম্ভব না। আমদানিকারকরা বলছে এভাবে বিস্ফোরক দ্রব্য আসা স্বাভাবিক, তবুও নিরাপত্তা বিবেচনায় তদারকির আহ্বান বিশ্লেষকদের। কেউ উইলিংলি বা কেউ ইন্টেনশনালি কোনো কিছু করে এটা না, বলে স্ক্র্যাপের সাথে আসে। স্ক্র্যাপ তো বিভিন্ন রাষ্ট্র থেকে তো স্ক্র্যাপ আসে, জাপান থেকে আসে, তারপর হচ্ছে যে আমেরিকা থেকে আসে। সুইপ করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে এই বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বা বিকিরণ জাতীয় পদার্থ পাওয়া গেছে, তাহলে যেই ইম্পোর্টার তাকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। তাহলে ভবিষ্যতে যদি আর কেউ এটা চিন্তা করবে, 10 বার চিন্তা করবে যে এক্সপ্লোসিভ নিয়ে আসা বা বিকিরণ জাতীয় যেটা আছে, যেটা আনার কথা না, সস্তায় পেয়েছে সেই জিনিসও এখানে নিয়ে ঢুকাই দিলাম আমার দেশে। দেশে প্রায় 40টি কারখানায় বছরে উৎপাদন হয় প্রায় 90 লক্ষ টন ইস্পাত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। উত্তরের কয়েক জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও হিম বাতাসে নাকাল জনজীবন। তৃতীয় দিনের মতো পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুরের পর থেকে বেড়ে যায় শীতের অনুভূতি। চুয়াডাঙ্গাতে আজও রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যেও ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বিনাপুরে কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বীজতলা। নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। তীব্র শীত, বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছা করে না, মনে হচ্ছে যে বাড়িতে লেপে নিচে শুয়ে থেকে কাজ করতে আইছি, কিন্তু হাত পা বার করা যাচ্ছে না, প্রচণ্ড শীত, কঠিন শীত পড়ছে বুঝলেন। আমরা গরিব মানুষ, খাটে খাই, এই খাতে খাতে খাটনির অবস্থায় আমাদের মাছ ঝেলে পুষতে হয়। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়েছে কুষ্টিয়ায়। গত 1 মাসে জেলায় সংঘটিত হয়েছে এমন শতাধিক অপরাধ। বারবার পুলিশে অভিযোগ জানিয়েও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা নাটোরের। স্থানীয়দের অভিযোগ, আগস্টের পর পুলিশের নড়বড়ে অবস্থানের কারণে মাথা চাড়া দিয়ে উঠছে অপরাধীরা। নভেম্বরের 2 তারিখ রাত 9:30 কাজ থেকে বাড়ি ফেরেন দৌলতপুরের ব্যবসায়ী নুরুল ইসলাম। পেছন পেছন আসে 3 যুবক। পরে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে 5 লক্ষ টাকা, স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত 1 মাসে জেলায় এমন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের শতাধিক ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বেড়েছে সাধারণের মধ্যে। আগস্টের পর অনেক স্থানে সিসিটিভি চুরি হয়েছে। পুলিশও ততটা তৎপর নয়, অভিযোগ স্থানীয়দের। নামাজ পড়তে ঢুকলে যে অটোর ব্যাটারি হারায় যায়, আবার অটোও হারায় যায়, অনেক ঘটনা এরকম আছে। থানায় যাই, জিডি করি, কিন্তু থানার প্রশাসন কোনো ভূমিকা নাই, নিরুপায় তারা। দেখব এ পর্যন্ত শেষ। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমার যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি এবং আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। অপরাধ বেড়েছে নাটোরেও। 3 মাস ধরেই চুরি, ডাকাতির ঘটনা ঘটছে জেলার বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলছেন, দিনের বেলাতেই চুরি হচ্ছে মোটরসাইকেল, অটোভ্যান থেকে শুরু করে গোয়ালের গরুও। তবে অপরাধ দমনে কাজ করার দাবি পুলিশ সুপারের। বাসার সামনে ভ্যানটা রেখে বাসার ভিতর বাজারটা দিয়ে বের হয়েছি, ওই দেখি আমার ভ্যানটা নাই। এতদিন বাড়ি চুরি হয়েছে রাত্রে, এখন দেখি দিনেও চুরি হয়ে যাচ্ছে। ঘরের দরজা ভেঙে
অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের মালামাল সব নিয়ে গেছে। সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে সে অবশ্যই গ্রেপ্তার হবে। নভেম্বর থেকে গত 4 মাসে জেলায় প্রায় 600 মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় 650 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা রেল স্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তা প্রকাশের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা রোববার দুপুরে খুলনা রেল স্টেশনের ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শনিবার রাতে হঠাৎ করে খুলনা রেল স্টেশনের মূল ফটকের ডিজিটাল বোর্ডে ভেসে ওঠে ছাত্রলীগ ফিরে আসার বার্তা। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ করেন রেলওয়ে শ্রমিক দলের নেতারা। এ সময় বিক্ষুব্ধ জনতা ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলাম হোসেন সেন্টুকে আটক করে পুলিশে দেয়। তদন্ত শেষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারীকে ডামুড্ডা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে শহরের চরপালং এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 11 নভেম্বর ডামুড্ডা উপজেলার ধানকাঠি ইউনিয়নে উত্তর আকালবরিশ এলাকায় সড়কের পাশে ফেলে রাখা 10টি হাত ব্যাগ থেকে 123টি ককটেল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পরের দিন ডামুড্ডা থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক মামলা করেন। সেই মামলায় সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। নড়াইলে ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা 11:30টায় নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজ্জামান এই নির্দেশ দেন। এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়। গত 4 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় রাতে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। গাজীপুরে মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেয়া ও জোর ইজতেমার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাদ অনুসারী শিক্ষার্থীরা। সকাল 9টার দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় চান্দনা শিববাড়ি আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। আগামীকাল রাত 12টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানকে অপসারণ ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ইউএনওকে অপসারণের দাবিতে নানা স্লোগান দেন তারা। অভিযোগ করেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান সরকারকে অসহযোগিতা করার পাশাপাশি নানা চক্রান্ত করছেন। এছাড়া স্থানীয় হাট বাজারের ইজারা এবং সরকারি প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মানববন্ধন শেষে ইউএনওর অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। দেশের বাজারে চালের চাহিদা মেটাতে ও দাম কমাতে শুল্ক কর প্রত্যাহারের পরও আসেনি লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল। বিভিন্ন সমস্যার কারণে চাল আমদানিতে নিরুৎসাহিত হয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। সরকার শুল্ক কর প্রত্যাহার করলেও আমদানিতে সাড়া মিলছে কম। 3,92,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিলেও 25 দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে মাত্র 3,320 মেট্রিক টন চাল। এদিকে আমন ধানের নতুন চাল বাজারে উঠতে শুরু করায় এই প্রভাব পড়েছে বাজারে। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।